হ্যালো স্টুডেন্ট, আরএফ টিউশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি এই ভিডিওতে তোমাদের ক্লাস 7-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে থার্ড সামেটিভ টেস্টের যে তোমাদের প্রশ্নবিচিত্রা বই রয়েছে পরিবেশ বিজ্ঞানের, তার প্রথম স্কুলটার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। এক কথায় উত্তর দাও। মানুষের দেহে সোডিয়াম মৌলের ওজনানুপাতিক শতাংশ কত? এর উত্তরটা হবে প্রায় 0.15%। দ্বিতীয়টা দেখো, আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটার শর্ত কী? প্রতিফলন তলটি অমসৃণ ও খসখস হতে হবে। তারপরটা দেখো, ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? এটা হচ্ছে 212°F। 4 নম্বরটা দেখো, মন্দনের এসআই একক কী? না মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার দেখো 5-এরটা, তেঁতুল ফলে কি অ্যাসিড থাকে? না টার্টারিক অ্যাসিড থাকে। তারপরটা দেখো 6-এরটা, ফেরিক অক্সাইডের সংকেত কি? ফেরিক অক্সাইডের সংকেত হচ্ছে Fe2O3। এর পরেরটা দেখো 2-এর দাগের, সঠিক বা মিথ্যা নির্ণয় করো। দেখো প্রথমটা কি আছে? না রংধনু আলোর বিচ্ছুরণের একটি কৃত্রিম ঘটনা। এটা হচ্ছে মিথ্যা, কারণ না ব্যাখ্যাটাও দেওয়া আছে তার শেষে। দেখো না রামধনু বা রংধনু হলো আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা, এটা কৃত্রিম ঘটনা নয়। 2-টা দেখো, ক্যাটায়ন ও অ্যানায়ন যুক্ত হয়ে যুক্ত হয়ে যৌগ গঠন করলে আধান শূন্য হয়। এটা সত্য। ধরো একটা Na+ একটা Cl মাইনাস যুক্ত হয়ে NaCl তৈরি হলো, তাহলে NaClটা হচ্ছে কি? না এটা হচ্ছে আয়ন, আধান শূন্য, এর চার্জ 0। দেখো 3-এরটা দেখো, হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট যৌগ। এটাও সত্য। হাড়ের মূল রাসায়নিক উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট। 4-এরটা দেখো, ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর উপর ঘটে। এটা মিথ্যা, কারণ নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী ক্রিয়া ও প্রতিক্রিয়া সবসময় দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে। 5-এরটা দেখো, তাপমাত্রা পরিমাপক যন্ত্রটি হলো ক্যালোরিমিটার। এটাও মিথ্যা। তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র হলো থার্মোমিটার। ক্যালোরিমিটার দিয়ে বস্তুর গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয়। এরপরটা দেখো 3-এর দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো 2H2 মানে হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইডকে তাপ দিলে H2O2, এটি কোন ধরনের বিক্রিয়া? এটি হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া। মানে H2O2 এই মৌলটাকে বলা হয় অ্যাকচুয়ালি হাইড্রোজেন পারক্সাইড। এটাকে তাপ দিলে এটা ভেঙে গিয়ে H2O জল আর অক্সিজেন উৎপন্ন হয়। এটা হচ্ছে এক ধরনের বিয়োজন বিক্রিয়া। 2-এরটা দেখো, ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঈষৎ স্বচ্ছ মাধ্যম হলো কি? না D-এরটা হবে ঘষা কাচ। ঘষা কাচের মধ্যে দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারে, তাই এটি হচ্ছে ঈষৎ স্বচ্ছ বা অস্পষ্ট মাধ্যম। 3-এরটা দেখো, প্রদত্ত কোন উপাদান শরীরে বৃদ্ধি পেলে রক্তচাপ বৃদ্ধি পায়? এটা হচ্ছে কি? না সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে রক্তচাপ বৃদ্ধি পাবে, কারণ সোডিয়াম অ্যাকচুয়ালি রক্তচাপ বাড়িয়ে দেয়। তারপরে 4-এরটা দেখো, বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্য প্রয়োজন বল, কারণ কোনো যদি ফোর্স না দিই আমরা তাহলে ত্বরণ সৃষ্টি হবে না। এই যে ব্যাখ্যাটা দেওয়া আছে দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী কোনো বস্তুর উপর বাইরে থেকে অসমান বল প্রয়োগ করলে বস্তুটিতে ত্বরণ সৃষ্টি হয়। 5-এরটা দেখো, কোনটি প্রোটিন জাতীয় পলিমার নয়? এটা হচ্ছে শর্করা। টেন্ডন, লিগামেন্ট, মাংসপেশি, শর্করা হবে না। টেন্ডন, লিগামেন্ট ও মাংসপেশি সবই প্রোটিন দিয়ে গঠিত, কিন্তু শর্করা কোনো প্রোটিন জাতীয় পলিমার নয়। এর পরেরটা দেখো 4-এর, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। হাতে ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? না কারণ ইথার একটি অত্যন্ত উদ্বায়ী তরল। এ কী হয় তার ফলে? না নীল তাপ গ্রহণ। না হাতে ইথার ঢাললে তা দ্রুত বাষ্পে পরিণত হতে শুরু করে, আর এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লীন তাপ ইথার আমাদের হাত থেকে শোষণ বা গ্রহণ করে। এর ফলে হাতের ওই অংশের তাপমাত্রা কমে যায় এবং সেখানে ঠান্ডা অনুভূত হয়। তোমাদের প্রত্যেকটা এরকম পয়েন্ট করতে হবে না, জাস্ট একবার কারণটা লিখবে, তারপর পরপর ওই যে তোমাদের যে পয়েন্টের মতো করা আছে
ওগুলো না তুলে বাকি অংশটা পরপর তুলে দিবে। মানে ইথার একটি অত্যন্ত উদ্বায়ী তরল পদার্থ। হাতে ইথার ঢাললে তা খুব দ্রুত বাষ্পীভূত হতে শুরু করে। এই বাষ্পনের জন্য প্রয়োজনীয় লিনতাপ ইথার আমাদের হাতে গ্রহণ করে। এর ফলে হাতের ওই অংশ তাপমাত্রা কমে যায় এবং ঠান্ডা অনুভূত হয়। এরপরে দেখো, পারদে ক্যাডমিয়াম ধাতব যৌগের ক্ষতিকারক প্রভাব লেখো। পারদ পারদের ক্ষতিকারক প্রভাব দেখো না। পারদ দূষণের ফলে মানবদেহের মিনামাটা রোগ হয়। এটি মানুষের স্নায়ুতন্ত্রে মারাত্মক ক্ষতি করে এবং মানসিক ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। ক্যাডমিয়ামের ক্ষতির প্রভাব কি না। ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই রোগ হয়। এর প্রভাবে হাড় ভঙ্গুর হয়ে যায় এবং বৃক্ক ও কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরে দেখো 4-3, W=F*D বলতে কি বোঝায়? এসআইতে বলের একক কি? দেখো, W=F*, এর ব্যাখ্যা দেখো। এখানে W হচ্ছে ওয়ার্ক বা কৃতকার্য, আর F প্রযুক্ত বল, আর D হচ্ছে বলের অভিমুখে বস্তুর সরণ বা ডিসপ্লেসমেন্ট, যেটাকে বলা হয়। ডিসপ্লেসমেন্টের ফার্স্ট লেটারটা D নিয়েছে। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের বহুমুখে বস্তু সরণ ঘটে, তবে বস্তুর প্রযুক্ত বল ও সরণের গুণফল কার্য বলে। মানে কার্য সমান হচ্ছে কি বল ইন্টু সরণ। আর এসআইতে বলের একক হচ্ছে নিউটন। এবার দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র বিবৃতি করো না। কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। গাণিতিক রূপটা দেখো, প্রযুক্ত বল F আর বস্তুর ভর M হলে, তাহলে প্রযুক্ত বল F সমান কী হবে? বস্তুর ভর ইন্টু ত্বরণ, A, মানে F সমান M ইন্টু A। এটা তোমরা মুখস্থ রাখো। এর পরেরটা দেখো 4-5, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। পরমাণুর নিউক্লিয়াস কাকে বলে? কোন পরমাণুর কেন্দ্রে নিউট্রন কণা নেই? দেখো, পরমাণুর নিউক্লিয়াস না, পরমাণুর কেন্দ্রে অবস্থিত অত্যন্ত ক্ষুদ্র ধনাত্মক আধানযুক্ত এবং ভারী অংশটিকে নিউক্লিয়াস বা কেন্দ্রক বলে। এখানে পরমাণু প্রায় সমস্ত ভর পঞ্জীভূত থাকে এবং এটি প্রোটন এবং নিউট্রন কণা দিয়ে গঠিত। আচ্ছা, তারপর হচ্ছে নিউট্রনবিহীন পরমাণু। সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম পরমাণুর কেন্দ্রে কোনো নিউট্রন কণা থাকে না। এরপর দেখো 4-6টা দেখো, বর্ষাকালে খাদ্য লবণ ভিজে ওঠার কারণ কি? কারণ না, খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড বাতাস থেকে হবে, এটা থেকে জল শোষণ করে না। তবে বাজার পাওয়া সাধারণ খাদ্য লবণ অপদ্রব হিসাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রিত থাকে। এই লবণগুলি অত্যন্ত জলশোষী প্রকৃতির হওয়ায় বর্ষাকালে স্যাঁতস্যাঁতে বাতাস থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প শোষণ করে নেয়, যার ফলে খাদ্য লবণ ভিজে ওঠে আর কি, স্যাঁতস্যাঁতে হয়ে যায় বা ভিজে যায়। এরপরে দেখো 5-1, HCl এর বিয়োজন। এই জলীয় দ্রবণে HCl এর বিয়োজন বিক্রিয়াটি ব্যাখ্যা করো। লঘু ক্ষারীয় দ্রবণে ফেনফথলিনের রং কি? দেখো, HCl এর বিয়োজন। হাইড্রোজেন ক্লোরাইড একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। জলীয় দ্রবণে এটি সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এই H+ আয়ন জলের অণুর সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন গঠন করে। মানে HCl+H2O, H3O, মানে H+টা অ্যাকচুয়ালি H2O সঙ্গে যুক্ত হয়ে H3O+ তৈরি করে। আর Cl-2 জানো, HCl এর বাকি অংশটা Cl হিসাবে পড়ে আছে। ফেনফথলিনের রিং কি না? লঘু ক্ষারীয় দ্রবণে ফেনফথলিনের রং গোলাপি। এবার অথবা দেখো 5-এর অথবাটা, সমতা বিধান করো। দেখো, তোমাদের সমতা বিধান করে দেওয়া আছে। Na2CO3 PbNO3 PbCO3 আর NaNO3। এখানে দেখো, সর্বপ্রথম তোমাকে কি করেছে দেখো এখানে জাস্ট প্রত্যেকটা মৌলে দেখবে সোডিয়াম, এখানেও এদিকে সোডিয়াম আছে, এদিকে সোডিয়াম আছে, কিন্তু এদিকে বাম দিকে সোডিয়াম 2টা আছে। তাই জন্য সোডিয়াম 2টা করার জন্য 2 গুণ করে দিলাম। আর যা 2 গুণ করে দিলাম, প্রথমে দেখো N আর O3 ওগুলোও বেড়ে গেল, ওগুলো 2 আর O3 6 হয়ে গেল। দেখো, যা এদিকে নাইট্রোজেন 2 আর অক্সিজেন 6 হয়ে গেল। এদিকে দেখো বাম দিকেও নাইট্রোজেন 2টো আছে, আর অক্সিজেনের ভিতরে O3 আর বাইরে 2 গুণ হয়ে 6টা হয়ে গেল। মানে প্রত্যেকটা পরমাণু দেখো, বাম দিকে যতগুলো আছে সোডিয়াম, ডান দিকে ততগুলো সোডিয়াম। কার্বন ডাইঅক্সাইড যতগুলো আছে, কার্বন যতগুলো আছে, ডান দিকে কার্বন ততগুলো আছে। অক্সিজেন লেট, বাম দিকে যতগুলো আছে ততগুলো ঠিক আছে। এইভাবে যদি হয় সঠিক সমান সংখ্যক বাম দিকে ডান দিকে, তাই এটা হবে সমতা বিধান করা হয়ে যাবে এইভাবে। আবার দেখো Fe+H2O, Fe3O4+H2। দেখো এখানে আয়রন কিন্তু দেখো Fe3 ছিল ডান দিকে,
তাই জন্য আমি 3 দিয়ে গুণ করে দিয়েছি বাম দিকে, তাহলে 3 3টা এফি হয়ে গেল, এদিকে বাম আর ডান দিকেও 3টা এফি হলো। আর অন্য অন্য দেখো যেগুলো অ্যাটমগুলো আছে, সম অ্যাটমগুলো বাম দিকে আর ডান দিকে সবই সমান আছে। এরপরে দেখো এক্স রশ্মি ও অতিবেগুনি রশ্মির একটি করে ক্ষতিকারক প্রভাব লেখো। সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর্গত আর 104 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করো। দেখো এক্স রশ্মির ক্ষতিকর প্রভাব দেখো, অতিমাত্রায় এক্স রশ্মি শরীরের জীবন্ত কোষ ধ্বংস করে এবং ক্যান্সার বা জিনগত পরিবর্তন ঘটাতে পারে। এটা হচ্ছে এক্স রশ্মির ক্ষতিকর প্রভাব। তো ওই জন্য দেখবে যারা বাচ্চা ছেলে বা কোনো প্রেগনেন্ট থাকলে তাদের ওই এক্স রশ্মি দিয়ে বেশি করায় না, এক্স রে করায় না। এবার দেখো অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব দেখো না, ত্বকে ক্যান্সার সৃষ্টি করতে পারে এবং চোখের ছানি পড়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এটা হচ্ছে আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব। সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর দেখো, সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এর মধ্যবর্তী ব্যবধানে অর্থাৎ প্রাথমিক অন্তর হলো মধ্যবর্তী ব্যবধান অর্থাৎ প্রাথমিক অন্তর হলো 100, মানে উচ্চ স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কের মধ্যে যে পার্থক্য ওইটাই বলছে আর কি। আর এরপরে দেখো 104 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করো। এটা আমরা জানি প্রথমেই যে তোমাদের এই সূত্রটা সবাই জেনে গেছো, C/5 M-32/9। এখানে ফারেনহাইট স্কেলে 104 ডিগ্রি ফারেনহাইট বসাবে, বসিয়ে তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে উত্তর হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে দেখো আলোক রশ্মি মানে 5-2 অথবা আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কিরূপ পরিবর্তন হয়, চিত্র এঁকে বুঝিয়ে দাও। সিনেমার পর্দা সাদা ও মসৃণ হয় কেন? আলোক রশ্মি যখন ঘন মাধ্যম যেমন কাঁচ বা জল, এগুলো হচ্ছে ঘন মাধ্যম, এদের থেকে লঘু মাধ্যম যেমন বায়ু ধরো প্রবেশ করে, তখন এটি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব থেকে দূরে সরে যাবে। মনে রাখবে, এরা দূরে সরে যাবে যখন কোনো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, তখন দূরে সরে যাবে। এর ফলে প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা বড় হয়, মানে আইটা গ্রেটার দেন আর হয়ে যাবে, আর গ্রেটার দেন আই। এরপরে দেখো সিনেমার পর্দা সাদা ও মসৃণ হয় কেন? সাদা রং সমস্ত দৃশ্যমান আলোর সবকটি বর্ণকে সমানভাবে প্রতিফলন করে, ফলে ছবির প্রাকৃতিক রং ও ঠিকঠাক বজায় থাকে। আর অমসৃণ হওয়ার কারণ না, পর্দা অমসৃণ হলে আপতিত আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। এর ফলে প্রতিফলিত আলো হলের সমস্ত দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং হলের যে কোনো প্রান্তে বসা দর্শক এই ছবিটিকে সমান উজ্জ্বল ও পরিষ্কারভাবে দেখতে পান। এরপরে দেখো 5-3 জৈব ভঙ্গুর পলিমার। যেসব পলিমার প্রকৃতিতে উপস্থিত বিভিন্ন ব্যাকটেরিয়া বা অণুজীবের ক্রিয়ায় সহজে ভেঙে মাটিতে মিশে যায় তাদের জৈব ভঙ্গুর পলিমার বলে, যেমন সেলুলোজ আর স্টার্চ বা শ্বেতসার। জৈব অভঙ্গুর পলিমার যেসব পলিমার অণুজীব দ্বারা বিয়োজিত হয় না এবং বছরের পর বছর প্রকৃতিতে অপরিবর্তিত থেকে পরিবেশ দূষণ ঘটায়, তাদের জৈব অভঙ্গুর পলিমার বলে, যেমন পলিথিন, PVC। এবার দেখো দেহ তরল কখন আম্লিক হয় ও কেন? অতিরিক্ত পরিশ্রম বা ব্যায়াম করার সময়, কিডনি বা ফুসফুসের রোগ এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে। কেন হয় না, অতিরিক্ত পরিশ্রম বা ব্যায়ামের সময় পেশিকোষে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে অপাত শ্বসন ঘটে, যার ফলে কোষে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন ও জমা হয়। কিডনি বা ফুসফুসের রোগ বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কারণে রক্তে ও অন্যান্য দেহ তরলে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে দেহ তরল মানে আম্লিক হয়ে পড়ে। এবার দেখো তোমাদের লাইফ সায়েন্স পার্টটা দেখো। মানুষের দেহে কোথায় মায়োসিন প্রোটিন থাকে? পেশিতে। SPMAM এর সম্পূর্ণ নাম কি না, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এটা দেখো মানব বৃক্কের ওজন হিসাবে শতকরা কত শতাংশ জল থাকে? এটা হবে 83%। একটা দেখো রোনাল্ড রস কোন সালে নোবেল পুরস্কার পান? 1902 সালে। তারপরটা দেখো 5 সাইবেরিয়ান ক্রেনের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ কি?
বাসস্থান ধ্বংস এবং জলাভূমি ভরাট হয়ে যাওয়া। 6 দেখো, ইউনিসেফ গঠনের উদ্দেশ্য কী ছিল? না দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদান করা। এর পরেরটা দেখো 2 দাগের, সবুজ উদ্ভিদ থেকে হবে ঘাস ফড়িং থেকে ব্যাঙ থেকে সাপ থেকে বাজ পাখি বা ময়ূর। আবার দেখো চোখের কোণে লৌহ বা আয়রন বা রক্তল্পতার অভাবে ফ্যাকাশে ভাব দেখা যায়। হিমালয় এশিয়ার 19টি বড় বড় নদীকে পুষ্ট করে। ধাতুর বাষ্প ব্যবহার করা হয় টিউবলাইট বা ল্যাম্প তৈরি করতে। এটা হবে বাষ্প, হ্যাঁ, একটা টিউবলাইট বা ল্যাম্প তৈরি করতে। খাদ্য হজমের সময় এই দ্রাবক, অ্যাকচুয়ালি দ্রাবকের নিচে দাগটা হবে, খাদ্য হজমের সময় দ্রাবক হিসাবে জল ব্যবহৃত হয়। 6টা দেখো, 1980 সালে শুধু টিকাদানের মাধ্যমে গুটি বসন্তকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছিল। এর পরেরটা দেখো স্তম্ভ মেলাও 3 দাগের, সোডিয়ামেরটা কি হবে? না উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। ধোঁয়া শোষণ করে না ছাতিম গাছ। ডিসলেক্সিয়া হচ্ছে পড়া বুঝতে, মনে রাখতে ও লিখতে অসুবিধা। অটিজম হবে একই কাজ বারবার করা। শব্দ শোষণ করা, এটা হচ্ছে বট গাছ। এরপর এটা দেখো 4 ভিটামিন এ ও ডি এর অভাবজনিত রোগের নাম ও একটি করে প্রতিকার লেখো। ভিটামিন এ এর অভাবজনিত রোগ হচ্ছে রাতকানা। আর প্রতিকার, ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন গাজর, পাকা আম এবং কড লিভার অয়েল খাওয়া। ভিটামিন ডি অভাবজনিত রোগ, শিশুদের রোগ হচ্ছে অভাবজনিত, শিশুদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেসিয়া। প্রতিকার কি? না নিয়মিত গায়ে সূর্যের আলো লাগানো এবং ডিমের কুসুম দুধ খাওয়া। দেখো অ্যাজিনামাটো কি, তারপরেরটা অ্যাজিনামাটো কি, এর ক্ষতিকারক প্রভাব লেখো। অ্যাজিনামাটো হলো একটি মনোসোডিয়াম গ্লুটামেট নামক একটি রাসায়নিক যৌগ, যা প্রধানত চাউমিন বা চীনা খাবারে স্বাদ বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। ক্ষতিকারক প্রভাব কি? না এটি অতিরিক্ত খেলে স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে, মাথা ধরা ও বুক ধড়ফড়ানির সমস্যা দেখা দিতে পারে। এর পরেরটা দেখো, জীববৈচিত্র্য কি? জীববৈচিত্র্য হ্রাসের 2টি কারণ লেখো। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে তোমাদের কি করণীয়? দেখো জীববৈচিত্র্য কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রকার জীব ও প্রজাতির বৈচিত্র্য এবং প্রাচুর্যকে জীববৈচিত্র্য বলে। জীববৈচিত্র্য হ্রাসের 2টি কারণ: ব্যাপক হারে অরণ্য ধ্বংস বা বাসস্থান নষ্ট হওয়া, আরেকটা হচ্ছে কি পরিবেশ দূষণ ও বিশ্বস্নায়ন। মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায়: প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুমানো, বন্ধুবান্ধব ও পরিবারের সাথে সময় কাটানো, নিয়মিত খেলাধুলা ও যোগব্যায়াম করা। এর পরেরটা দেখো অথবাটা 4-2 অথবা। দেখো মশার 2টি অঙ্গ অ্যান্টেনা ও ল্যাব্রামের কাজ লেখো। অ্যান্টেনা, এটি মশাকে কার্বন ডাইঅক্সাইড, শরীরের উত্তাপ এবং গন্ধ শুঁকে রক্তের উৎস খুঁজে পেতে সাহায্য করে। ল্যাব্রামের কাজ, এটি মশার মুখোপাঙ্গের একটি অংশ, যা মানুষের ত্বক ফুটো করতে এবং রক্ত চুষে নল হিসেবে কাজ করতে সাহায্য করে। দেখো তারপরটা দেখো বিএমআই, কোনো মানুষের দেহের ওজনকে তার উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে দেহবর সূচক বলে। মানে বিএমআই মানে আমরা জানি তো ভর বা উচ্চতা স্কোয়ার। এখানে উচ্চতা স্কোয়ার, উচ্চতাকে মিটারে নিয়ে যাবে, তারপর উচ্চতা স্কোয়ার করবে। দেখো বটুলিজম রোগ জীবাণু সংক্রমণ কিভাবে ঘটে? বটুলিজম রোগে জীবাণুর সংক্রমণ কিভাবে ঘটে? টিনজাত বা দীর্ঘদিন ধরে সঠিকভাবে সংরক্ষিত না থাকা খাবারে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক ব্যাকটেরিয়া বিষাক্ত টক্সিন তৈরি করে। এই দূষিত খাবার খেলে মানুষের শরীরে বটুলিজম রোগ ছড়ায়। এরপরে দেখো পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা কী? না গাছ বায়ুমণ্ডল থেকে ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে এবং আমাদের প্রাণদায়ী অক্সিজেন গ্যাস সরবরাহ করে এবং বাতাসের ভারসাম্য রক্ষা করে। এরপর হচ্ছে গাছ মূল মাটিকে শক্ত করে ধরে রেখে মাটির ক্ষয়রোধ করে এবং বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে, আর নতুন নতুন এইভাবে তোমাদের ভিডিও নিয়ে আসতে আমাদের সাহায্য করবে। তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।